আসসালামু আলাইকুম। আহ, আপনারা কেমন আছেন? আজকে থেকে আবার রিয়াক্টের ক্লাস শুরু করলাম। এখন থেকে আমি চেষ্টা করব যে প্রায় প্রতিদিন ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের সাথে রিয়াক্ট নিয়ে কিছু কথা বলার। তো রিয়াক্টের আমরা কম্পোনেন্ট এবং প্রপস এরকম কয়েকটা বিষয় শিখেছিলাম। তো আজকে দেখব যে রিয়াক্টে কিভাবে সিএসএস লিখতে হয়। ঠিক আছে, তো শুরু করি। আমার এখানে জাস্ট একদম নতুন ইনস্টল করা। আর নতুন ইনস্টল করলে এখানে যে কয়টা ফাইল পাওয়া যায় সবগুলোই আছে, বাট আমি কিছু রিমুভ করে দিয়েছি। অ্যাপ ডট সিএসএস, অ্যাপ ডট জেএস, ইন্ডেক্স ডট জেএস এবং ইন্ডেক্স ডট সিএসএস। তো ইন্ডেক্স ডট সিএসএসটা মূলত ইম্পোর্ট করা হয়েছে ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে। আর অ্যাপ ডট সিএসএস যেটা এই সিএসএস ফাইলটা, এটা ইম্পোর্ট করা হয়েছে অ্যাপ ডট জেএস ফাইলের মধ্যে। তো যার কারণে আমরা এই টেক্সটটা ব্রাউজারের মাঝখানে দেখতে পাচ্ছি। তো প্রথমে হচ্ছে স্টাইলের আগে আসে মার্কআপ। আসলে রিয়াক্টে মার্কআপটা কিভাবে করব? তো নর্মাল যেভাবে আমরা মার্কআপ করি সেভাবেই আমরা করতে পারি। যেমন এখানে অ্যাপ আছে। আমি নর্মালি যেটা হয় যে আমরা ডিভ নেই, এরপরে ক্লাস। এমনি এইচটিএমএল এ তো সাধারণত ক্লাস লেখা হয়, রিয়াক্টে ক্লাস শব্দটা আসলে জাভাস্ক্রিপ্টে ক্লাস কিওয়ার্ডটা হচ্ছে রিজার্ভড কিওয়ার্ড বলে। এটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনে আছে। সো আমি যদি এখানে ক্লাস দেই তাহলে আমাকে ইরর দিবে। সো আমাকে লিখতে হবে ক্লাস নেম কন্টেইনার। নর্মালি আমরা যেভাবে এইচটিএমএল সিএসএস লিখি সেভাবে এটা লিখতে হবে। হ্যাঁ, এইভাবেই আমরা চাইলে লিখতে পারি। আবার এর মধ্যে আমরা অনেক সময় লিখি যে এরকম আসে, সরি, div class name row। ঠিক আছে, এরকম নর্মালি আমরা এভাবে লিখতে পারি, তো কোনো সমস্যা নেই। তবে একটা কনভেনশন আছে যেটাকে আসলে বেম কনভেনশন বলে। আমি একটু গুগলিং করি। বেম, getbem.com। এবং এটা নিয়ে আসলে মানে বেম কনভেনশন নিয়ে বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড এটা চলে। বাংলাদেশে যদিও এটা নিয়ে তেমন আহ, কোনো ইয়া নেই, যে যার মতো করে রিয়াক্টে স্টাইলিং করতেছে, মার্কআপ করতেছে, কোনো প্রবলেমস নাই। নেইমিং, হ্যাঁ, আমরা যদি নেইমিং এ আসি তখন এখানে দেয়ার আর ওনলি টু হার্ড প্রবলেমস ইন কম্পিউটার সায়েন্স ক্যাশ। আচ্ছা, ব্লক, নেইমিং HTML CSS, নেইমিং HTML। আচ্ছা, এখানে ব্লক, বেম হচ্ছে ব্লক এলিমেন্ট মডিফায়ার। এটা হলো ঠিক এরকম, বেম ব্লক এলিমেন্ট মডিফায়ার। ওকে, বেম স্ট্যান্ডস ফর ব্লক এলিমেন্ট মডিফায়ার। তো আজকে এই প্রথমটা শুরু করতেছি, বেমটা কিভাবে আসলে লিখতে হয়। প্রথমে আসি যে ব্লকটা কি জিনিস। আমি একটু ফন্টটা বাড়াই দেই। ব্লকটা কি জিনিস? ব্লক হচ্ছে যেমন একটা কম্পোনেন্ট, সিম্পলি একটা কম্পোনেন্ট। এরপরে আসেন যে ভিতরের মার্কআপ। আমাদের ব্লকটা হচ্ছে যেমন এই কন্টেইনারটা হচ্ছে এই পুরো কম্পোনেন্টের হচ্ছে ব্লক। আবার রোটা হচ্ছে এই এই অংশটুকুর হচ্ছে ব্লক। ঠিক আছে, আবার এইচ এর ব্লক হচ্ছে অ্যাপ। তো আমরা যখন এই যে কন্টেইনারে যখন যাব তখন এটা হচ্ছে আমাদের এই যে ব্লক। এরপরে এই ভিতরে এগুলো হচ্ছে কি এলিমেন্ট, বাট এটা হচ্ছে আরেকটা ব্লক এটার জন্য। বাট আমরা এক্ষেত্রে ধরবো কি এটা হচ্ছে ব্লক, যেহেতু এটা সম্পূর্ণ কোডটাকে র্যাপিং করে আছে, এটা হচ্ছে আমাদের ব্লক। আর ভিতরে এই অংশটুকু হচ্ছে এলিমেন্ট। ঠিক আছে, তো ব্লকটা লিখতে হবে সিম্পলি, আপনি চাইলে এইভাবে লিখতে পারেন। আবার এর পরে যখন আরো অন্যান্য টেক্সট আসবে
যেমন এখানে আসতে পারে মেইন কন্টেইনার, তাই না, কন্টেইন এরকম আসতে পারে। তো এক্ষেত্রে যেটা ব্লক এলিমেন্ট বেমের যে কনভেনশন সেটা হচ্ছে দুইটা আন্ডারস্কোর দেওয়া। দুইটা আন্ডারস্কোর দিলে তখন এটা হচ্ছে ব্লক এলিমেন্ট মডিফায়ার, ঠিক আছে, তখন এটা বেম কনভেনশনের মধ্যে পড়ে। এরপর যদি আপনার এখানে আরো কোনো কিছু অ্যাড করতে হয়, এরপরে আপনার ড্যাশ হবে, এরপর আর কোনো কিছু হবে না। যেমন মেইন কন্টেইনার টপ এরকম হতে পারে, তখন এখানে ড্যাশ ড্যাশ হবে। অর্থাৎ সেকেন্ড লেভেলে না যাওয়া, এখানে আমি মানে ফার্স্ট লেভেলে আসি বাট সেকেন্ড লেভেলে এভাবে না যাওয়া, যেমন টপ এভাবে না যাওয়া, এভাবে যাওয়া টপ, ঠিক আছে, এটা হচ্ছে বেমের কনভেনশন। দ্বিতীয়ত হচ্ছে যখন আমরা এই এখানে যখন আসব তখন এখানে আমি র দিয়েছি, বাট বেমের কনভেনশন হচ্ছে যে প্যারেন্ট যে ক্লাস আছে বা মেইন যে ক্লাস আছে সেটাকে নিয়ে আসতে হবে, এবং এখানে আপনার এরকম ডাবল আন্ডারস্কোর দিয়ে তারপরে এটাকেও এভাবে শুরু করতে হবে। বাট এর পরের অংশে যখন আমি যাব এলিমেন্টের, তখন আবার এরকম ড্যাশ দিয়ে ফার্স্ট এলিমেন্ট, ঠিক আছে, এরকম লিখতে হবে। এটা হচ্ছে মানে বেম মেইনলি এভাবে কাজ করে। তো আমরা দেখলাম যে আসলে কিভাবে বেম কাজ করে। তো আমরা ডকুমেন্টেশন আবার একটু যাই। সিএসএস, এমনি সিএসএস যেভাবে নরমালি লেখে সেভাবে লেখা যায়। এরপরে এলিমেন্ট নেমিং, এইচটিএমএল, এইচটিএমএল এটা হচ্ছে আমাদের ব্লক, ভিতরে হচ্ছে এটা এলিমেন্ট। তো যেহেতু প্যারেন্টটা ব্লক শব্দ দিয়ে শুরু হয়েছে, সো চাইল্ডেও সে ব্লক আন্ডারস্কোর এলিমেন্ট দিয়ে দিছে। তো সিএসএস লেখার ক্ষেত্রে ওই একই, এখানে তেমন কোনো চেঞ্জেস নাই। বাট এখানে আবার একটা ব্যাড এক্সপিরিয়েন্স দিছে, বা এভাবে লেখাটা আসলে ঠিক না। যেমন ব্লক লিখলো, এরপরে আবার মানে এটা লিখলো, এটা একদম নিষ্প্রয়োজন। সরাসরি এই ক্লাস ধরে মানে সিএসএস করাটাই ভালো, অথবা ডিভ লিখে তারপরে ব্লক এলিমেন্ট এভাবে লেখা, এটা না করা। আমরা অনেক সময় সিএসএস যখন লিখি তখন এভাবে আমরা অনেক সময় লিখি যে, এগুলোকে কেটে দেই। যেমন এখানে আছে অ্যাপ, সো আমি এভাবে দেই। যেমন এটা হতে পারে অ্যাপ অ্যাপ আচ্ছা, প্যারেন্টটা এরকম থাক, আমি এখানেই লিখি। ওকে, H1 আছে, আমি এখানে দিলাম H3, H3, this is heading 3। ওকে, এরপরে আমি আবার এটাকে দিতে পারি হেডিং 5। ওকে, এভাবে আমরা দিতে পারি। এবং এখানে যদি আমাকে কোনো ক্লাস ইউজ করতে হয়, ক্লাস নেম, তাহলে অ্যাপ, এখানে ক্যাপিটাল আছে, আমি অবশ্য ক্যাপিটাল দেওয়াটা পছন্দ করি না মার্কআপে। আপনারা চাইলে ইউজ করতে পারেন, কোনো এতে কোনো প্রবলেমস নাই। অ্যাপ আমি দিতে পারি মিডিয়াম। ওকে, মিডিয়াম, তারপরে এভাবে দিতে পারি টেক্সট। তো যেহেতু এখানে আমার দরকার নাই, অ্যাপ মিডিয়াম দিলেই হয়, সো আমি এটাই রাখলাম। আবার অ্যাপ এটা আমি দিতে পারি স্মল। ওকে, স্মল, এভাবে আমি দিতে পারি। এখন এর ভিতরে যদি আমাকে আবার লিখতে হয়, যেমন এর ভিতরে আমার কে লেখা লাগতে পারে, আসলে এখানে স্প্যান লেখা লাগতে পারে, স্প্যান দিয়ে আমাকে এখানে লেখা যেতে পারে যে, তখন আমি আবার এটাকে কপি করলাম এখান থেকে,
এবং ড্যাশ দিয়ে স্মল টেক্সট দিতে পারি বা হেডিং দিতে পারি, স্মল হেডিং। ঠিক আছে, দিস ইজ ইনসাইড অফ H5, আমরা এইভাবে লিখতে পারি। এরপর আবার এটাকে আমরা দিতে পারি যে অ্যাপ লার্জ। ঠিক আছে, তো আমরা দেখি যে আসলে আমাদের লুকটা কেমন আসছে, এই যে এভাবে। তো এখন যদি আমি সিএসএস লিখতে চাই, সিএসএস এখানেও তেমন কোনো ইয়া নাই যে আমি এই যে অ্যাপ, আমি এখানে অ্যাপ ডট সিএসএস এখানে আমি লিখতে পারি যে প্রথমে আমি নিয়ে আসি যে অ্যাপ অ্যাপ নামক এই বিষয়টা নিয়ে আসি। অ্যাপ আমি দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, সরি অ্যাকচুয়ালি জেএসএস লিখতে লিখতে এখন ওরকম হয়ে গেছে, কালার গ্রে। অথবা আমি এভাবে দিতে পারি আচ্ছা, এটা ঠিক আছে। এরপর হলো অ্যাপ মিডিয়াম। আমি যদি অ্যাপ মিডিয়ামেও আসি তাহলে আমি দিতে পারি যে এটার ফন্ট, এটা কালার দেই, কালার ব্লু। ওকে, এটা কালার ব্লু হয়ে গেল। তো ঠিক আমরা এভাবে সিএসএস লিখতে পারি, তো এখানে তেমন কোনো মানে ইস্যুস নাই। বাট প্রবলেমস হলো যে আচ্ছা, প্রবলেমসটা আমি একটু মানে কোড করে দেখাই। তো আপনারা এরপরে যেটা যেভাবে কাজ করে সেটা সেভাবে আপনারা স্টাইল করতে পারেন। নরমালি আমরা যেই এইচটিএমএল সিএসএস মানে লিখি সেভাবেই লিখতে পারেন। ওকে, এতে তেমন কোনো প্রবলেমস নাই। আর এখানে এমন কোনো মানে অন্য কোনো যে আহামরি অনেক কিছু আছে সেরকম কিছু না। এরপরে যদি আমরা আরেকটু নিচে যাই, নেমিং ব্লক আন্ডারস্কোর ড্যাশ ড্যাশ মড ব্লক, modifier names may consist of Latin letters, digits, dashes and underscores, CSS class। আচ্ছা, এখানে এই যে লেটার, তারপরে নাম্বার বসতে পারে, ড্যাশ, তারপরে আন্ডারস্কোর, এটা মানে এই জিনিসগুলো ইউজ করবেন। CSS class is formed as blocks or elements named plus two dashes। আচ্ছা, এরপরে মানে এরকম and block color, block dash dash color dash black with block dash dash color dash red, spaces in complicated modifiers are replaced by dash। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন যে যদি আমাদের মাল্টিপল নিতে হয়, যেমন এখানে আমি অ্যাপ নিয়েছি, সো আমাদেরকে আরো নেওয়া লাগতে পারে, যেমন এখানে অ্যাপ ব্লক এরকম হতে পারে, অ্যাপ ব্লক হতে পারে। এরপরে ভিতরে আবার যেহেতু আমাদের প্যারেন্ট হচ্ছে অ্যাপ, সো আমরা দিতে পারি অ্যাপ আন্ডারস্কোর আন্ডারস্কোর ব্লক, এরকম দিতে পারি। যদি কোনোটাই কোনো রাউন্ড করতে হয়, সার্কেল করতে হয়, তখন আমরা সেভাবে এই অ্যাপ ইউজ করে, যেমন এটাকে যদি আমি দিতে পারি যে অ্যাপ মেড বিজি, অর্থাৎ এটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড হবে। এক্ষেত্রে আমি এটার জন্য আলাদা একটা ব্যাকগ্রাউন্ড করে নিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার এটাই থাক, এরকম আমরা করে নিতে পারি। আচ্ছা, এখানে তেমন প্রবলেমস নাই। আচ্ছা, নিচে গেলে এইচটিএমএল আপনারা এটা দেখলে আশা করি বুঝতে পারবেন, যেমন এখানে ফর্ম আছে, ফর্ম থিম ক্রিসমাস, তারপরে ফর্ম ড্যাশ ড্যাশ সিম্পল, ফর্ম আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনপুট। আশা করি এটা এটা আশা মানে পারবেন। আর এটার একটা সুবিধা হচ্ছে যে একটা টিমে যখন একাধিক পার্সন কাজ করে, তার একটা কনভেনশনে আসা উচিত, একটা সিস্টেমে আসলে কোড করা উচিত। এক একজন এক এক ভাবে কোড করলে তখন ওইটা আসলে পরবর্তীতে মডিফাই করা বা মেনটেন করা একটু ঝামেলা হয়ে যায়। কারণ আমি একটা ফাইলে সিএসএস লিখলাম,
বা একটা প্যাকেজ তৈরি করলাম যেখানে আমি আমার মতো করে HTML CSS লিখলাম, বাট আমার টিমের আরেকজন সে আরেকটা প্যাকেজ অ্যাড করলো বা আরেকটা কম্পোনেন্ট অ্যাড করলো, সে তার মতো করে ভিন্ন রকম HTML CSS লিখলো। তো এটা একটু প্রবলেমস ক্রিয়েট করে লার্জার প্রজেক্টের ক্ষেত্রে। ইভেন স্মল প্রজেক্ট হলেও এরকম করা উচিত না, নির্দিষ্ট একটা কনভেনশন ফলো করে কাজ করা উচিত। এবং আপনারা যখন কাজ করবেন তখন প্রজেক্ট ম্যানেজারকে জিজ্ঞেস করে নেবেন যে আপনারা কোন ধরনের কনভেনশন ফলো করেন। এটা কি এয়ারবিএনবি স্টাইল, আর যদি এরকম হয় যে না আমি বেম কনভেনশন ফলো করবে কিনা, এটা জিজ্ঞাসা করে নেবেন এবং ওনারা বলে দিবে। যদি বলে যে আপনি আপনার মতো করে করেন, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড একটা কনভেনশন ফলো করবেন। এটা বেম হতে পারে এয়ারবিএনবির যেই স্টাইল আছে বা ওদের যে স্ট্যান্ডার্ড কোডিং স্ট্যান্ডার্ড আছে সেটা ফলো করতে পারে। তো এয়ারবিএনবির এয়ার বি কোড স্ট্যান্ডার্ড। এরপরে গিটহাবে এদের একটা কি বলে অনেক লম্বা একটা লিস্ট আছে, দেখতে পাচ্ছেন যে এটা খুব ছোট হয়ে গেছে স্ক্রল বার। এখানে ওরা বলে দিচ্ছে গুড প্র্যাকটিস এবং ব্যাড প্র্যাকটিস। এটা আসলে একসাথে তো মনে রাখা সম্ভব না, প্রতিদিন অল্প অল্প করে দেখবেন বা যখনই সুযোগ পাবেন মোবাইলে বা যে কোনো হবে, অথবা এটার একটা পিডিএফ করে নিতে পারেন, ওটা আপনারা দেখবেন। তো এটা খুবই ভালো প্র্যাকটিস। আচ্ছা, এই হচ্ছে যে আমাদের নেমিং কনভেনশন। এরপর হচ্ছে সিএসএস কিভাবে লিখবো। তো সিএসএস লেখার জন্য আমি আরেকটু ইসে যাই, একটু আমি যেভাবে কাজ করি সেভাবে। তো কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এর ভিতরে আমি একটা ফাইল নেই হেডার নামে। এই হেডারের ভিতরে আমি আরেকটা কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে আমি একটা ফোল্ডার নিলাম হেডার নামে। তো হেডারের ভিতরে আমি একটা ফাইল নিব index.jsx। তো এখানে যদি জেএস লেখেন তাও কোনো প্রবলেমস নাই। আমি এখান থেকে এই কোডগুলোকে কপি করে নিয়ে আসি। এরপর হচ্ছে অ্যাপ, আমি সাধারণত এটাকে অ্যারো ফাংশন হিসেবে করতে পছন্দ করি। যেহেতু আমার ফোল্ডার হচ্ছে হেডার, সো আমি কম্পোনেন্টের নেমটা হেডার করে দিলাম। এটা একটা সুবিধা আছে, আর আমি এই নেমটা এখানে রিপ্লেস করে দেই। আমাদের এক্সপোর্ট হয়ে গেল। এখানে আমি হেডারে নরমালি কি হয়, ডিভটা হেডার করে দেই। ওকে, দেন nav, এরপরে তো আমাদের ইউএল থাকে, এলআই থাকে, এর ভিতরে আবার এ থাকে। তো আমরা আপাতত এ হিসেবেই নেই, এখানে ড্যাশ, পরে এটা আমরা দেখব। এটা হতে পারে হোম, এটা হতে পারে সার্ভিসেস, অ্যাবাউট আস, এটা হতে পারে কন্টাক্ট আস। ওকে, এখন আমরা এখানে একটা হেডার তৈরি করলাম, এটা কেটে দেই, এটাও কেটে দেই। ইম্পোর্ট রিয়াক্ট, অবশ্য এটা প্রয়োজন পড়ে না এসব ক্ষেত্রে, তবে আমরা ইম্পোর্ট করে রাখবো। এখন এই হেডারটাকে আমি অ্যাপসে কল করি। আচ্ছা, I am from app.js। ওকে, বুঝতে সুবিধা হবে। আর আমি অ্যাপস থেকে এই কালারগুলো তুলে দেই। ওকে, আই এম ফ্রম app.js। এখন হেডারটাকে যদি আমি দেখাতে চাই তাহলে আমি যেহেতু হেডার সবার উপরে থাকে, সো আমি হেডারটা নিয়ে আসলাম।
এখন দেখেন আমার হেডারের যে মেনু আছে এই মেনুস গুলো চলে আসছে, নাথিং নিউ এসব ক্ষেত্রে, এক্ষেত্রে নতুন তেমন কিছুই নেই। আচ্ছা, এরপর হেডার তৈরি করলাম। এখন আমার এই হেডারের একটা মানে স্টাইল করার প্রয়োজন পড়তেছে, তাই না? তো আমি এই হেডার ফোল্ডারের মধ্যে আমি আরেকটা ফাইল তৈরি করি। তো আমি যেটা করি, এটা অনেকে ছোট হাতে দিতে পারেন, styles ডট css এভাবে দেন। অনেকে আবার এই হেডার প্রথমে এটার নামটা একটু চেঞ্জ করে দেন। এই হেডারটা এটা মূলত আমার যে মানে কম্পোনেন্ট নেম, সেই কম্পোনেন্ট নেমের সাথে মিল রেখে আমি এভাবে তৈরি করি। তো এটা আপনারা চাইলে এভাবে করতে পারেন বা অন্যভাবে করতে পারেন, বাট এভাবে তৈরি করলে আমি বুঝতে পারি যে না, এই হেডার স্টাইলটা মূলত হেডার কম্পোনেন্টের জন্যই তৈরি করা। ফুটার স্টাইলটা ফুটার ডট স্টাইলস ডট সিএসএস এভাবে করতে পারেন। আচ্ছা, আমি এখন যেহেতু এখানে তেমন কিছুই নাই, শুধু আমি ইউএল এলআই ধরে আমি স্টাইলটা করি। ইউএল লিস্ট স্টাইল নান, প্যাডিং 0, তারপরে হচ্ছে আমি দিলাম ডিসপ্লে ফ্লেক্স। দেখি কি হয়। আচ্ছা, কিছুই হচ্ছে না। কারণ হলো আমরা এই এই হেডার স্টাইলকে আমরা এখানে ইম্পোর্ট করি নাই। ওকে, তো রিয়াক্টটা সবসময় ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট এখানে ডট স্টাইলস ডট সিএসএস, তাহলে আমাদের স্টাইলটা পেয়ে গেল। এরপরে আমি এখানে আচ্ছা, আমি কম্পোনেন্ট আগে নিয়ে আসি, বুঝতে সুবিধা হবে। এরপরে আমি দিতে পারি ইউএল এলআই প্যাডিং 5 পিক্সেল এবং 12 পিক্সেল ডানে বামে। ওকে, তারপর আমি দিতে পারি এ টেক্সট ডেকোরেশন নান, কালার 4 ওকে। এরপরে আবার আমি দিতে পারি হোভার কালার গ্রিন, যখন হোভার করব তখন কালারটা গ্রিন হয়ে যাবে। ওকে, বেশ, আমাদের তাহলে স্টাইলটা পেয়ে গেল, যথেষ্ট, তেমন কোনো ইয়া নাই। এখন প্রবলেমস হলো যে অনেক সময় আমাদের লোগো থাকে বা অন্য কোনো টেক্সট থাকে। তো এক্ষেত্রে যদি আমরা এরকম করি, যেমন হেডারে আমার একটা টেক্সট থাকতে পারে, কিরকম যে এখানে লোগো থাকতে পারে, এখানে লোগো, আচ্ছা এইভাবে না দিয়ে আমি আপাতত এই এই সিস্টেমই ফলো করি। নেম দিতে পারি মাই ব্লগ, এটা হতে পারে আমাদের প্রজেক্ট নেম। ওকে, মাই ব্লগ নামে থাকতে পারে। তো যেহেতু এটার সেম, সো আমি এখান থেকে এই ইউএল এলআইটা তুলে দেই। আচ্ছা, তুলে দিয়ে আমি একটা কাজ করতে পারি, এটা একটা ক্লাস দিতে পারি। ক্লাস, এটা জাস্ট একটা মানে সিস্টেম দেখাচ্ছি যে এখনো যদি আমি সেভ দিই তাহলে আমাদেরটা ঠিকমতো কাজ করতেছে, আর এটাও কাজ করতেছে। মেনু, আমি এইটাকে আবার কপি করে এটা দিয়ে দিতে পারি। আচ্ছা,
আমাদের এটা ঠিকমতো কাজ করতেছে। বাট এখন আমাদের লোগোতে আমি চাচ্ছি যে এটা না হতে, অথবা যখন আমি মেনুতে হোভার করব তখন এটা যাতে আহ, কি বলে টেক্সট ডেকোরেশন দেখায়। টেক্সট টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। ওকে, যখন আমি মেনুতে হোভার করব তখন এই আন্ডারলাইনটা দেখা যাবে। বাট আমি যদি লোগোতে হোভার করি তখনও কিন্তু সেম আন্ডারলাইনটা দেখা যায়, তাই না? তো এটার জন্য সিএসএস এ মডিউলিং সিস্টেম আছে। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে এটা একটা স্টুপিড এক্সাম্পল হয়ে যাচ্ছে আমি যেটা দেখাইতে যাচ্ছি। তো এটা এভাবেই থাক। টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, ঠিক আছে, এটা এভাবেই থাক যেভাবে আছে। আমি অন্যভাবে আরেকটা দেখাই। আহ, তো এখানে আমরা হেডার কম্পোনেন্ট একটা তৈরি করলাম। এখন এই মেইন যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টের ভিতরে আমি আরেকটা ফোল্ডার তৈরি করি। এটার নাম দিতে পারি প্রোডাক্টস। ওকে, এই প্রোডাক্টসের ভিতরে আমি একটা index.jsx ফাইল নিলাম। এরপর jsx ফাইল আমি হেডার থেকে এই বিষয়গুলো, এই কোডগুলো কপি করে নিয়ে আসি। আর এটার নামটা আমি চেঞ্জ করে দেই। ওকে, প্রোডাক্টস div প্রোডাক্টস। ওকে, এরপরে এই প্রোডাক্টস ফোল্ডারে আমি এখানে একটা আছে h2 our product, ফার্স্ট প্রোডাক্ট। ওকে, এরপরে এটাতে থাকতে পারে একটা প্যারাগ্রাফ লরেম। ওকে, এখানে থাকতে পারে একটা এ ট্যাগ বাই নাও। ঠিক আছে, এরকম থাকতে পারে। আচ্ছা, এখন এই প্রোডাক্টসটা আমরা অ্যাপে অ্যাড করে নেই। প্রোডাক্টস, এখানে পাথ চলে আসে, তো এন্টার দিলে এটা অ্যাড হয়ে যায়। আমি যদি সেভ দেই, আচ্ছা এখানে বলতেছে যে আমার এই স্টাইলটা পাচ্ছে না, আর এখানে আমাদের এই স্টাইলটা দরকারও নাই। ওকে, হ্যাঁ আমাদের প্রোডাক্টটা চলে আসছে। আচ্ছা, এই প্রোডাক্টের এখন আমরা একটু ডিজাইন করি। যেমন তাহলে আমরা এখানে নিতে পারি products ডট styles ডট css। ওকে, এরপরে আমরা products with max width 300, border solid। আচ্ছা, এবং এটাকে আমরা ইম্পোর্ট করে নেই। এটা হবে প্রোডাক্টস। আমাদের বর্ডার আসলো 300, বেশি হয়ে যাচ্ছে, আমি আরো ছোট করে দেই 250। ওকে, একটু প্যাডিং দিয়ে দেই, প্যাডিং। আচ্ছা, ব্যাস। এরপর আমাদের আছে h2 ক্লাস নেম টাইটেল। এখানে আমি দিতে পারি ক্লাস নেম ডেসক্রিপশন। এটাকে দিতে পারি বাটন ক্লাস নেম
btn দেই, স্মল আছে। দেন আমরা টাইটেলকে আমরা দিতে পারি কালার 666, ফন্ট সাইজ এটা দিতে পারি আমরা 32, ওকে, 25 দেই, ওকে, আরো ছোট দেই, ওকে, 25 ইজ এনাফ। এরপরে আমরা দিতে পারি ডেসক্রিপশন, ওকে, কালার আমরা এখান থেকে একটা দিয়ে দিলাম আর কি, স্টুপিড কালার। আচ্ছা, এখন এতটুকুই থাক। আমাদের যদি আরো মাল্টিপল প্রোডাক্টের প্রয়োজন হয়, এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটাকে যদি আমরা ডুপ্লিকেট করি, তিনটা আমরা প্রোডাক্ট নিলাম, অর্থাৎ এই কম্পোনেন্টগুলো কপি করলেই আমার আরো মাল্টিপল প্রোডাক্টস তৈরি হয়ে যাবে। তো আমি এখানে প্রোডাক্ট মার্জিন দেই, চারোদিকে আমি 10 পিক্সেলস করে দেই, তাহলে 20 হয়ে যাবে, ওকে, 20 দেই। আচ্ছা, এখন ঠিক আছে। তাহলে আমাদের প্রোডাক্টস এরকম হলো। এই প্রোডাক্টস এর আবার একটা প্যারেন্টস থাকা প্রয়োজন। তো এই ক্ষেত্রে আমি অবশ্য এই ক্ষেত্রে প্যারেন্ট এখানে দিতে হবে, তাহলে পাশাপাশি আসতো। আচ্ছা, যাই হোক, এটা এরকম থাক। এখন প্রবলেমসটা যদি আমি দেখাতে যাই, তাহলে এমনটা হতে পারে যে কোনো এক কারণে সেম প্রজেক্টের এই টাইটেলটা আমার ডুপ্লিকেট হয়ে যাইতে পারে, পারে না? এক প্রজেক্টে একাধিক টাইটেল আমি ইউজ করতেই পারি, যেটা আমাদের আওয়ার সামার অফার এরকম নামে হতেই পারে। দেখবেন যে আমি এখানে যে স্টাইল দিয়েছি সেই স্টাইলটা কিন্তু এখানেও পেয়ে গিয়েছে, তাই না? যেমন আমি যদি এখান থেকে আমি আমার টাইটেলের কালার চেঞ্জ করে রেড দেই, তাহলে দেখেন আমার সবগুলো টাইটেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এভাবে ওভাররাইট হওয়ার একটা পসিবিলিটি আছে, এবং এটা আসলে একটা প্রবলেম। তো এটা সমাধানের জন্য আমরা মডিউল সিস্টেমটা ইউজ করতে পারি। এক্ষেত্রে তেমন কিছুই প্রয়োজন পড়বে না। যেমন আমি যদি এখন এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, এখানে দেখেন টাইটেল আছে, সিম্পল আমি যেই টাইটেল নেম দিয়েছি সেভাবেই আছে। আবার এখানে ওই একই ভাবে ওই টাইটেলটাই আছে, নামের কিন্তু কোনো চেঞ্জেস নাই। বাট আমি যদি এই স্টাইলসকে রিমুভ করে দিয়ে মডিউল করে দেই, এবং এইটাকে আমি এখানে ইম্পোর্ট করে দেই মডিউল, আচ্ছা, এখন দেখেন যে আমার কিন্তু পুরো স্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে। এবং আমি এখন যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, আচ্ছা, প্রোডাক্ট
আচ্ছা, এখন আমরা যখন এই ফাইলের নেম প্রোডাক্টস ডট মডিউল ডট সিএসএস লিখেছি, তখন আহ, আমাদেরকে এই ইম্পোর্টটা একটু ভিন্নভাবে করতে হবে। যেমন আমরা এর আগে নর্মালি যখন মডিউল অ্যাড করি নাই, তখন আহ, এভাবে ঠিক কাজ করবে, বাট যখনই আমি মডিউলটা অ্যাড করব, তখন আমাকে একটু অন্যভাবে কাজ করাতে হবে। যেমন আমি এখানে নাম দিতে পারি ক্লাসেস ফ্রম, এই ফাইল থেকে যতগুলো ক্লাসেস আছে, এই ক্লাসেসগুলো আছে, এই সবগুলোকে এই ক্লাসেস নামক ভ্যারিয়েবল বলেন আর অবজেক্ট বলেন, এখানে চলে আসবে। তাহলে আমি যেটা করতে পারি, এই ক্লাসেসকে ধরে এখানে যে প্রোডাক্টস আছে, আমি তখন আর এইভাবে প্রোডাক্টস নরমাল লিখতে পারবো না, তখন আমাকে অবজেক্ট আকারে লিখতে হবে। তো অবজেক্ট হিসেবে কি আছে আমাদের এখানে, সব ক্লাসগুলো, যেমন প্রোডাক্টস, সে আছে কোথায়, এই ক্লাসেস নামক অবজেক্টে আছে। আর ক্লাসেস আপনি চাইলে যে কোনো কিছু দিতে পারেন, এখানে দিতে পারেন মাই সিএসএস, ওকে, কোনো প্রবলেমস নাই, দিতে পারেন স্টাইলস, এটাও দিতে পারেন। তো আমি স্টাইলস ডট প্রোডাক্টস নামে দিয়ে দিলাম। এখন দেখেন আমার কিন্তু একটু স্টাইল চলে আসছে। ঠিক টাইটেলস এর ক্ষেত্রেও আমাকে এভাবে দিতে হবে, স্টাইলস ডট টাইটেল, তাহলে আমার টাইটেলটাও চলে আসবে। ডেসক্রিপশনের বেলায়ও স্টাইলস ডট ডেসক্রিপশন। আর বাটনের জন্য কোনো কিছু লিখি নাই, সো বাটনটা এভাবে থাক। তো এখন দেখেন আমার কিন্তু আর ওভাররাইট হচ্ছে না। কেন হচ্ছে না দেখেন, আমার এখানে যেই টাইটেল আছে, টাইটেলটা ঠিক টাইটেলের মতো করেই আছে, বাট আমি যখন প্রোডাক্টসে দিয়েছি, সে এই প্রথম যেই শব্দটা নিয়েছে প্রোডাক্টস, এটা আমার কম্পোনেন্ট থেকে নিয়েছে। এরপরে আন্ডারস্কোর, তারপরে সেকেন্ড যেই প্রোডাক্টসটা নিয়েছে সেটা হচ্ছে আমার এই যে প্রোডাক্টস নেমটা, ক্লাস নেমটা। এরপরে দেখেন একটা ইউনিক আইডি অ্যাড করে দিয়েছে, সে নিজে থেকে একটা ইউনিক আইডি অ্যাড করে দিয়েছে। তো এভাবে হলে তাহলে আমার ওভাররাইট হওয়ার কোনো সুযোগ থাকে না। আমার টাইটেলটা দেখেন আলাদা আছে। তো এটা হচ্ছে যে সিএসএস মডিউল সিস্টেমের একটা ভালো ভালো সুযোগ। তো এরপরে যদি আমি এই বাটনে করতে চাই, এক্ষেত্রে আমি বাটনটা স্টাইলস ডট এন, আমি এখানে এটার দিতে পারি টেক্সট টেক্সট ডেকোরেশন নান বর্ডার সলিড। দেখি কিরকম হয়। আচ্ছা, প্যাডিং প্যাডিং দিয়ে দিলাম 5 পিক্সেল, 14 পিক্সেল। এরপরে হলো ফন্ট সাইজ, ফন্ট সাইজ দেই 16 পিক্সেল, ওকে। কালার, ওকে। আমার বাটন স্টাইল হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এখন আমরা সিএস ওভাররাইটিং থেকে বাঁচতে পারলাম। এরপরে কি আসতেছে, আচ্ছা, গ্লোবাল সিএসএস এর একটা বিষয় আসতেছে, তাই না? তো গ্লোবাল সিএসএস হলে যেটা করতে পারি, আমরা এই যে প্যারেন্ট যে ইনডেক্স ডট সিএসএস আছে, এখানে আমি লিখে দিতে পারি। আবার আমার যখন প্রয়োজন হবে, যেমন মাল্টিপল কালার, এখানে আমি প্রোডাক্টস, যেমন এই বর্ডার, এখানেও বর্ডার, এখানেও বর্ডার, আমি দুইটা দিয়েছি না, তো আমি একটা একটা করে দিতে পারি। একটা করে দিলে কি হবে, আহ, যে আমার এরকম মাল্টিপল কালার আসবে না। আর যেহেতু এখানে আমাকে কালার লিখতে হচ্ছে, এখানেও কালার লিখতে হচ্ছে, সো আমি এটাকে একটু অন্যভাবে লিখতে পারি। যেমন রুট দিয়ে বর্ডার কালার, এবং এর আগে ড্যাশ ড্যাশ দিতে হবে। এটা হচ্ছে এটার কনভেনশন বা এটার নিয়ম। এরপর আমি
এই কালারটা এখানে দিয়ে দিতে পারি। তো যদি আমি এখানে এই কালারটা দেই তখন এটা হচ্ছে সিএসএস ভ্যারিয়েবল বলে এটাকে, সিএসএস ভ্যারিয়েবলস। ওকে, যদি আমি এটা এভাবে দিতে চাই তখন আমাকে যেটা করতে হবে, var নামে একটা কিওয়ার্ড আছে, তো সেখানে এভাবে দিয়ে দিতে হবে বর্ডার কালার। ওকে, আমার দেখবেন যে আমি যদি রিফ্রেশ দেই তাহলে আমার বর্ডার কালার কিন্তু আমার কোনো চেঞ্জ আসে নাই, তাই না? তো এরকম মাল্টিপল কালার মাল্টিপল ফন্ট সাইজ আসতে পারে, তো সেগুলো আমরা এভাবে ভ্যারিয়েবলের মধ্যে রেখে আমরা ওগুলো কল করতে পারি। তো এই গেল সিএসএস এর ব্যাপার, যে আমরা আলাদা ফাইল করেও সিএসএস লিখতে পারি। আবার রিয়াক্টের ক্ষেত্রে অনেক সময় ইনলাইন সিএসএস করা লাগতে পারে, যেমন সিম্পল একটা সিএসএস যখন লেখার প্রয়োজন পড়ে তখন দেখা যায় পুরো ফাইলে নতুন কোনো সিএসএস নাই, পুরনো সিএস আমি অন্য একটা জায়গা থেকে ইম্পোর্ট করে আনলাম, বা এরকম অনেক ক্ষেত্রে অনেক মানে প্রয়োজন পড়ে। তো ইনলাইন সিএসএস যখন লিখতে হবে তখন স্টাইল স্টাইল লিখে আমরা এভাবে লিখব। তারপরে এখানে এখানে আমরা ইনলাইন সিএসএস বলতে আসলে ওভাবে সিএসএস লিখতে পারবো না, বাট এখানেও জাভাস্ক্রিপ্ট স্টাইলে সিএসএস লিখতে হবে। আর জাভাস্ক্রিপ্ট স্টাইল আমরা সিএসএস কিভাবে লিখি, যেমন এখানে আমি লিখেছি যে ব্যাকগ্রাউন্ড কালার, সরি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়নি, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিতে পারি, এটা দিলে কেমন হবে? আচ্ছা, কিছু একটা তো আসছে। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার এটা দেওয়া আছে, বাট এখানে যখন এই যে দুইটা শব্দ আসবে, একটা কিওয়ার্ড থাকলে ঠিক আছে, বর্ডার প্যাডিং এখানে একটা শব্দ, কোনো প্রবলেমস নাই। যখন এরকম দুইটা আসবে তখন এটা ক্যামেল কেজিং এ চলে যাবে। তো এক্ষেত্রে যেমন আমি যদি এখান দেই ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, আমার এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার ব্লু চলে আসছে। আর এখানে দেখেন যে আমি এখানে ভ্যালু হিসেবে যা দেব সব এরকম কি বলে স্ট্রিং হিসেবে দিতে হবে। আর এটা হচ্ছে আমার প্রপার্টি, আর এটা হচ্ছে আমার ভ্যালু। তো একটা অবজেক্টের কি থাকে, প্রপার্টি থাকে এবং ভ্যালু থাকে। সেম ইনলাইন সিএসএস যখন লিখবো আমি স্টাইল কিওয়ার্ডটা লিখবো, এরপরে যেভাবে দেওয়া দরকার সেভাবে দিব। আর এটা হচ্ছে নরমাল আমরা যেভাবে অবজেক্ট লিখেছি, বাট সিএসএস এর বেলায় যেহেতু মাল্টিপল সিএসএস লেখা লাগবে, এই জন্য ওদের কনভেনশন হচ্ছে যে এখানে আরেকটা কার্লি ব্রেস দিতে হবে, অর্থাৎ ডাবল কার্লি ব্রেস থাকতে হবে। ওকে, আর এভাবে লিখে এরপর যদি আমাকে আরেকটা সিএসএস লিখতে হয়, যেমন ধরেন আমি তাহলে কমা দিয়ে লিখবো, তো এক্ষেত্রে হতে পারে বর্ডার রেডিয়াস। ওকে, বর্ডার রেডিয়াস আমি দিতে পারি 4। তো যখন পিক্সেল আসে তখন আমরা মানে এসব ক্ষেত্রে শুধু 4 দিলেই হয়, পিএক্স না লিখলে সে বাই ডিফল্ট সে পিক্সেল হিসেবে ধরে নেয়। আর যদি আমি পিএক্স দেই তখন আমাকে আবার এটাকে কোটেশনের মধ্যে রাখতে হবে, স্ট্রিং হিসেবে দিতে হবে, তাহলে আমার বর্ডার রেডিয়াস চলে আসলো। ওকে, তো যেহেতু পিএক্সটা বা পিক্সেলটা অপশনাল, সো নরমালি এটা আমরা দেই না। এরপরে যেমন দিতে পারি যে কি বলে ডিসপ্লে। ওকে, ডিসপ্লে দেই, ডিসপ্লে ফ্লেক্স। ওকে, দুইটা যখন আসবে তখন ক্যামেল কেসিং, আর যখন একটা আসছে তখন কিন্তু এইভাবে আসছে। ঠিক তো, এবং এটাকে আমরা এভাবেও করে নিতে পারি, অর্থাৎ এভাবে নরমালি যেভাবে থাকে এভাবে আমরা সিএসএস স্টাইলে আমরা করে নিতে পারি। আর পরে ফ্লেক্স যেহেতু ডিরেকশন কলাম। ওকে, অর্থাৎ এখানে সবকিছু সিএসএস এ মানে জাভাস্ক্রিপ্ট স্টাইলে সিএসএস গুলো লিখতে হবে যদি ইনলাইন স্টাইল লিখতে চাই। ওকে, তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে সিএসএস রিঅ্যাক্টে কিভাবে সিএসএস লিখতে হবে এবং কিভাবে সিএসএস ইনক্লুড করতে হবে। তো এভাবে আপনারা করতে পারেন। আর হেডারে ইনডেক্স নেওয়ার কারণ কি, আমরা জানি যে ইনডেক্স ডট এইচটিএমএল, ইনডেক্স ডট পিএইচপি বা ইনডেক্স ডট পাই, ইনডেক্স ডট জেএস, এই ফাইলটা বাই ডিফল্ট কল করে, রুট থেকে এই ফাইলটা অটোমেটিক্যালি কল হয়, এটার জন্য আপনাকে আলাদা কোনো কল করতে হবে না। তো আমরা কিন্তু এখানে আমি জাস্ট প্রোডাক্টস কম্পোনেন্ট ফোল্ডার নিলাম, যেহেতু আমার ফোল্ডার কম্পোনেন্টসগুলো কম্পোনেন্ট ফোল্ডারে আছে, এবার আমি প্রোডাক্টস যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটা কল করে দিয়েছি, যার কারণে আমাকে কিন্তু এখানে আর
এই ইন্ডেক্স ডট লিখতে হয়নি, মানে ইন্ডেক্স ডট জেএসএক্স লিখতে হয়নি বা ইন্ডেক্স লিখতে হয়নি, সে অটোমেটিকলি কল করে নেয়। ওকে, এটা হচ্ছে এটার একটা সুবিধা। তো যাই হোক, এটাই নতুন মনে হয়, তেমন কিছুই নাই, শুধু সিএসএস লেখার স্টাইলটা বললাম। আর আপনাদের হোম ওয়ার্ক হিসেবে থাকবে এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কনভার্ট করা। ওকে, যেমন এখানে যে ইয়াটা আছে, আমি একটু বড় করি, এখানে যেই ডার্ক মোড আছে এটা দরকার নাই, জাস্ট এই টাইটেল থাকবে, হেডিং থাকবে, তারপরে এই ট্যাগ লাইনটা থাকবে, তারপরে এই যে বক্স আছে বক্সটা আপনারা কনভার্ট করবেন রিয়্যাক্টে। ঠিক আছে, এবং এটা কনভার্ট করে কালকে এটা সাবমিট করবেন, এবং এটার সম্পূর্ণ কোডগুলো আপনারা গিটহাবে দিয়ে দিবেন। ওকে, এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, আমি এটা গ্রুপে দিয়ে দিব। তো আমি এরপরে আর একটু সময় পেলে আমি ভিন্ন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো প্র্যাকটিস করেন, পুরনো যেই রিসোর্সগুলো দিয়েছি সেগুলো আপনার। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।